আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। তো আজকের ভিডিও টপিকস হলো এই যে জেনেসিস হাইব্রিড সোলার ইনভার্টার 4.3, যদিও এখানে 4.1 দেখাচ্ছে, এটা লাস্ট আপডেট 4.3। এই 4.3 আফটার 10 মাস লেটার, 10 মাস পরের রিভিউ। মানে আমি এটা গত 8 থেকে 10 মাস ইউজ করছি। 10 মাস পরে এই সোলার ইনভার্টার জেনেসিস এটা থেকে কি সুবিধা পাইছি, কি অসুবিধার সম্মুখীন হয়েছি বা কতটুকু কি, এটা আমি আমার আঙ্গিকে বা আমি আমার মতো করে যেটা আমি পাইছি সেটা রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এটা হইল জেনেসিস 4.3 হাইব্রিড সোলার ইনভার্টার, 2.5 কেবি, 2000 ওয়াট, 24 ভোল্ট, সোলার পিডাব্লিউএম কন্ট্রোলার, 100 অ্যাম্পিয়ার, এমপিডিসি। তো জেনেসিসের বিশেষত্বগুলো আমি সংক্ষেপে আলোচনা করে যাই আগে, তারপরে আমার মূল ধারায় আসতেছি। আমার প্রথম টপিক ছিল জেনেসিসের কী কী সুবিধা আছে। এটার প্রথম সুবিধা, এটা 100% বাংলাদেশি। এটা সফটওয়্যার ডিজাইন, হার্ডওয়্যার ডিজাইন, এভরিথিং আমাদের ইঞ্জিনিয়ার মাজহারুল ভাই। এটা স্কোয়ার ওয়েভ, এটা স্কোয়ার ওয়েভ কিন্তু মডিফাই স্কোয়ার ওয়েভ, মানে মডিফাই সাইন ওয়েভ বলতে পারেন আপনি এটাকে। এটা মাইক্রো কন্ট্রোলার বেস এবং ইউজার ফ্রেন্ডলি, মানে খুব সংক্ষেপে বোঝা যাচ্ছে। মাইক্রো কন্ট্রোলার বেজের সুবিধা কি, একটা ইউজার ফ্রেন্ডলি মেশিন হতে হইলে তার কী কী সুবিধা বা কী গুণ এখন থাকতে হয় সবই আছে এটার মধ্যে। এবং এটাকে মানে কী বলবো, আমি মনে করি আমার মতে বা আমি ব্যবহার করে সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি একটা মেশিন। এটা মানে ইউজার তার মন মতো এখানে সেট আপ করতে পারবে, মনের মাধুরী মিশাইয়া এটাকে কন্ট্রোল করতে পারবে, এসে আর কি চাই। তারপর এটা 100% কপার ট্রান্সফরমার দিয়ে তৈরি, পিডাব্লিউএম কন্ট্রোলার, এমপিডিসি। ভবিষ্যতে হয়তো এমপিপিটির আশা থাকতে পারে। এখনও পর্যন্ত পিডাব্লিউএম এন চ্যানেল সিঙ্ক্রোনাইজ বেস এমপিডিসি, যেটা নাম দিয়েছে এমপিডিসি, মানে ম্যাক্সিমাম পাওয়ার ডাউট বেস কন্ট্রোলার। এটা আসলে মূলত পিডাব্লিউএম কন্ট্রোলার। তৃতীয় চতুর্থ অটো ফেস কারেকশন টেকনোলজি আছে, এটাকে উনি অটো ফেস কারেকশন দিছে, মানে স্কোয়ার ওয়েভ আইপিএসের মধ্যে যেসব দুর্বলতাগুলো আছে যার কারণে মানুষ বারবার বলে ফিউজ সাইন ওয়েভ নেন, ফিউজ সাইন ওয়েভ নেন, আসলে এটার মধ্যে সেই মানে কমতিগুলো ওভারকাম করা হয়েছে, যার কারণে এটা ফিউজ সাইন ওয়েভের চেয়েও ভালো। কীভাবে ভালো? ফিউজ সাইন ওয়েভ ব্যাকআপ দেয়, ধরেন যদি 2 ঘন্টা, এটা ন্যূনতম 2 ঘন্টা 15 মিনিট বা 2.5 ঘন্টা মানে 30 মিনিট আপনাকে ব্যাকআপ বেশি দিবে। আর ফিউজ সাইন ওয়েভের যেসব সুবিধাগুলো চান এটার মধ্যেও তাই আছে। এটা 100% ইউপিএস মোড, 100 বার অন অফ করবেন। যদি কম্পিউটার রিস্টার্ট করাইতে পারেন তাই তো হয়েছেই, পারবেন না মানে প্রমাণস্বরূপ। তারপরে হলো অটো ফেস কারেকশন, মানে স্কোয়ার ওয়েভের যে ভোল্টেজ আপ এবং ডাউন হয়, যার কারণে ফ্যান খুব জোরে ঘুরে অথবা খুব আস্তে ঘুরে, এইসব মানে যে দুর্বলতাগুলো ছিল স্কোয়ার ওয়েভে, সেই দুর্বলতাগুলো এই মেশিনে ওভারকাম করা হয়েছে, যার কারণে ওটাকে উনি নাম দিয়েছে অটো ফেস কারেকশন। তারপরে এটা 100% ইউপিএস মোড, নয়েজ বা হ্যামিং ফ্রি। নয়েজ বা হ্যামিং ফ্রি বলতে বোঝানো হয়েছে কি, সাধারণত স্কোয়ার ওয়েভের মধ্যে নয়েজ বা একটু হামিং যখন চলে আওয়াজ, মানে একটু কী বলে ভাইব্রেশন থাকে, এটাকে হামিং বলে, বা ফ্যানের মধ্যে হামিং আছে, এগুলো সব কোনো ধরনের এগুলো কোনো এরকমের কোনো সিনড্রোম এই মেশিনে নেই। আর কয়েলটা যেহেতু আমাদের পাটুয়া তৈরিতে বানানো হয়, কয়েলটা হইল আমাদের পাটুয়া তৈরিতে আরমান বাই তৈরি করেন, তো কিছু কিছু মেশিনের ক্ষেত্রে হয়তো হালকা নয়েজ আসে, সেটা স্কোয়ার মেশিনে থাকেই বলে, কিন্তু জানি না আমারটা কি ভাগ্য ভালো না কি জানি না, আমারটাতে একেবারে জিরো নয়েজ। জানি কুলিং ফ্যানের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই পাবেন না মেশিনের। একেবারে মনে করেন এই যে আমি একেবারে মেশিনের কাছে, এখন যদিও এসি মেইনসে চলতেছে, আমি আইপিএসের মোডে দিয়েও আপনাদেরকে দেখাবো যে এটা একেবারেই নয়েজ নাই, একেবারে জিরো ডেসিবেল, নয়েজ নাই বললেই সবে। দুই একটা মেশিনের মধ্যে দুর্ভাগ্যবশত কারো অনেকের সময় থাকে, তবে শতকরা 95%-এর উপরে মেশিনে কোনো নয়েজ নাই, সাইলেন্ট একেবারে।
বাকি দুই একটা আসলে কেন যে হয় বা ওইটা হয়তো ট্রান্সফর্মার তৈরি করার ক্ষেত্রে ওখানে একটু আর একটু দেখতে হবে হয়তো বা ওটা আসলে মেশিনের কোনো ফল্ট কিনা জানি না। আচ্ছা, লাস্ট পয়েন্ট আসে, নেক্সট পয়েন্ট হলো এটা নয় মানে রং ব্যাকআপ অ্যান্ড পিওর ডিসি বোস্ট মানে বেস্ট আপনার ফর ব্যাটারি। এটা হইল লং ব্যাকআপ মানে ফিউজ সাইন ওয়েভে ব্যাকআপ বেশি দেয়। তারপরে এটা ডিসি ফিউরভাবে ডিসি ফিউরে ব্যাটারিকে চার্জ করে এবং ইউজার তার ইচ্ছা মতো ব্যাটারি হাই কাট লো কাট সেট করতে পারে দিকে ব্যাটারি লং টাইম এটা করে মানে ব্যাটারির হেলথ ভালো রাখে এবং ব্যাটারি অনেক দিন টিকে। এটা উনি দিচ্ছে 2 ইয়ার ওয়ারেন্টি এবং 1 ইয়ার সার্ভিসিং। 2 ইয়ার মানে একেবারে উনি যেটা বলে 5 দিন বা 7 দিন একটা টাইম আছে যে সময়ের মধ্যে এটা 100% কোনো সমস্যা দিবে, একেবারে নতুন একটা দিয়ে দিবে। এছাড়া 2 বছরের মধ্যে কোনো সমস্যা হলে উনি ফ্রি ঠিক করে দিবে। আর 1 বছরের মধ্যে যদি নেক্সট 3য় বছরে যাইয়া আপনাকে শুধু পার্টসের দাম দিতে হবে, সার্ভিসিং ফ্রি। এছাড়াও ওনার সবচেয়ে বড় একটা যে এটা নতুন চালু করছে উনি, যে বজ্রপাতে পৃথিবীর কোনো মেশিনের কোনো ওয়ারেন্টি দেয় না। বজ্রপাতে নষ্ট হয়ে সেটার কোনো ওয়ারেন্টি নেই, কিন্তু উনি বলতেছে যে উনি বজ্রপাতেরও ওয়ারেন্টি দিবেন, মানে বজ্রপাতে পুড়ে গেলেও উনি ফ্রি ঠিক করে দেবেন। এটা একটা ইউনিক মানে কী বলবো, ইউনিক দিক ওনার দিক দিয়া। পৃথিবীর কেউই কোনো কোম্পানি বজ্রপাতের ওয়ারেন্টি দেয় না। যদি উনি এখানে বজ্রপাতের কোনো প্রোটেকশন ইউজ করে নাই, তারপরে উনি বলছে আমি বজ্রপাতেও এটা দেবো, ওয়ারেন্টি দেবো। আচ্ছা যাক, এখন আসেন প্রোডাক্ট। ওনার কী প্রোডাক্ট আছে? ওনার মূলত 12 ভোল্ট সিস্টেমের যে ইউপিএস বা সোলার ইনভার্টার, এটা হলো সবচেয়ে বেস্ট মেশিন আমার দেখা মতে। এবং ফিল্ড রিভিউ নিয়েও আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি যে 12 ভোল্ট সিস্টেমের যে ইউপিএস বা সোলার ইনভার্টার তৈরি করা হচ্ছে, এগুলো শতকরা মানে 1% আসে না শতকরা। আর ইন্টারন্যাশনাল রুলসভাবে -5% এটা অ্যাকসেপ্টেবল। তো 12 ভোল্টের সিস্টেমের ওনার নষ্ট হয়ে আসছে এরকম আমার চোখে নাই। তারপরে এটাকে আমরা যদি 5% ভিও থাকে, এটাকে আমরা ইন্টারন্যাশনাল ওয়াইজ এটাকে মেনে নেওয়াই হয়, কারণ 5% 100টা বিক্রি করে 5টা সমস্যা দেখা দিতেই পারে। তবে এই আমার দেখা মতে নাই। তাই যে রিপেয়ারিং হিস্ট্রি দেখা গেছে -5-এর নিচে আছে। শতে একটা আসে কিনা সন্দেহ আছে 12 ভোল্টেজের মেশিনগুলো। কিন্তু 24 ভোল্টেজের সিস্টেমগুলোতে প্রথম দিকে ওনার একটু ভুল ছিল, ওনাদের ওখানে একটা রেজিস্টারে ভুল ছিল, যার কারণে কিছু মেশিন ওনার ফেরত আসছে। এক্ষেত্রে আমি মনে করি ওনার একটা বোকামি ছিল, যখনই উনি বুঝতে পারছে যে আমার এই একটা রেজিস্টার ভুল হয়েছে, তখনই উনি ওই সব গ্রাহকদের 24 ভোল্টেজের গ্রাহকদেরকে ফোন করে বলা উচিত ছিল, ভাই আপনার মেশিনটা একদিনের জন্য হইলেও নিয়ে আসেন, এখানে একটা ফল্ট আছে ওটা ঠিক করে দিই। তাই ওনাকে এত টাকার মসপেট পোড়ানোর টাকা দেওয়া লাগতো না। তো বর্তমানে এটা R&D করার পরে এই সেকেন্ড টাইম যখন সবাইকে ঠিক করে দেওয়া হয়েছে, সবাইকে ঠিক করে দেওয়ার পরে ইনশাল্লাহ এটা আর ফেরত আসতেছে না। এখন সবাই ভালোভাবে ইউজ করতেছে। মানে মার্কেটে এখন জরিপে আপাতত শুধুমাত্র একটা মেশিন ফেরত আসছে মসপেট পুটে, আর আমার এটা একদিন গেছে। আমার এটা কেন পড়ছে পরে বলতেছি মসপেট। আচ্ছা, এখন R&D চলতেছে মোটামুটি। R&D করে আমরা যেসব এটার মধ্যে যেসব মসপেট বা বর্তমানে 100 কিলোমসের রেজিস্টার ইউজ করার পরে মোটামুটি মার্কেটে এখন সাকসেসফুলি চলতেছে। কোনো ধরনের ফল্ট আহামরি আর কোনো ফল্ট দেখা যাচ্ছে না। মানে এটা আগে যে একটা রেটিং ছিল মানে 50 থেকে 20% ফেরত আসছে, এখন মোটামুটি এটা 5%-এর নিচে চলে আসছে। শুধুমাত্র যতগুলো ঠিক করে দিছে 2টা মেশিন, ওই যে আমারটা আর একটা ফেরত আসছে। কেন সেটা এখনও R&D চলতেছে। এছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে ওনার, 50 থেকে 100টি প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের, যেমন ওই যে টাওয়ারের লাইট, ব্যাটারি ডিসচার্জ কন্ট্রোলার, হাবিজাবি আছে আরও 100টা প্রোডাক্ট। মূলত হইল বেস্ট হইল 12 ভোল্টেজের ইনভার্টার জেনেসিসের। এটা আমার দেখা বেস্ট। আমি ইন্ডিয়া এবং পাকিস্তান, বাংলাদেশ সব জায়গায় সব ধরনের মেশিন তো দেখেছি, এটা নিয়ে রিসার্চ করি, তো এটা বেস্ট।
বাকি মানা না মানা আপনার বা অন্যের ব্যাপার। এটার কাছাকাছি যদি কেউ চ্যালেঞ্জে আসতে চায়, মোস্ট ওয়েলকাম। মনে হয় না কেউ আসবে বা আসার ক্ষমতা রাখে। দেখা যাক, তারপরে কেউ যদি এসে ভালো বানায় কোনো সমস্যা না, মোস্ট ওয়েলকাম। আমিও তো ভালো জিনিস চাই। এটা কমতি বা খারাপ দিক আছে ওনাদের কিছু। কমতি বা খারাপ দিক হলো সবাই বলে, আমার হিসাবটা বাদ দিই, সবার হিসাবে এটা হলো তুলনামূলক দাম একটু বেশি। আসলে এটা যদি আমরা এক ধরনের হিসাব করি, বেশি না। তারপরেও এটা আরও দাম কমানো যাইতে পারে। কিভাবে? এখানে ওনার কিছু দিক আমি খেয়াল করছি। উনি পার্টসগুলা খুব ঘুরে ঘুরে দেখে বেছে ভালো ভালো এমকে টেকনোলজি থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো খুঁজে আনে এবং এটা মেশিনে ইউজ করতে চেষ্টা করে। এই ভালো ভালো প্রোডাক্ট খুঁজতে যাই আমি খুচরা মূল্যে কিনে। আর খুচরা মূল্যের প্রোডাক্টের দাম অবশ্যই বেশি। আর ওটা খুচরা মূল্য বেশি হয়ে যায়, এটা তো আমার মতো কাস্টমারের গায়ের উপরেও দামটা আসবে। দামটা তো উনি দিবে না, খুচরা মূল্য সহকারে কিনে তারপরে লাভ সহকারে উনি আমাকে দিবে। এটা যদি উনি পাইকারি রেটে কিনতে পারতো, তাহলে আমি মনে করি আরও একটু দাম কমানো যেত। ওনার উৎপাদন চাইনে আমার মনে হয় আর একটু মানে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করার জিনিসটা খেয়াল করলেই মনে হয় আর একটু দাম কমানো যাবে। এছাড়াও একটা মেশিনের আমি মনে করি, আমার মন্তব্য সম্পূর্ণ এটা আমার, যে একটা মেশিনের মূল জিনিস হলো ট্রান্সফরমার আর মাদারবোর্ড। আর কেসিংটা আমার এই যে দেখেন, কেসিংটা মার্বেল কোটিং করা, হেভি মজবুত। এত মজবুত আমার সব মেশিনের দরকার নাই। যেসব মেশিনের ধরেন আপনার যেমন 1000 বিয়েরগুলো, 800 ওয়াট 1000 বিয়ের মেশিনগুলো ছোটো, ওখানে যদি আমি কেসিংয়ে যদি কিছু টাকা কমাইতে পারি, 100 টাকা 200 টাকা কমাইতে পারলেও ক্ষতি কি? আমি কাস্টমারকে সেটা কম দিতে পারতেছি, কিন্তু আমার প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু সঠিক থাকতেছে। মাদারবোর্ড এবং আমার কী বলবে এই ট্রান্সফরমার তো কোনো সমস্যা নাই। শুধু কেসিংটার ক্ষেত্রে যদি একটু দাম কমানো যাইতো এবং বাণিজ্যিক বিক্রিতে ওটা করা হয়, তাই আমার মনে হয় কিছুটা হলেও কাস্টমার এখানে দাম শিথিলতা পাইতো। এমনি দেখেন মেশিনগুলো কি মার্বেল কোটিং করা, পুরো কাছ থেকে দেখেন অনেক মজবুত এবং অনেক মানে এই যে কী জানি কয় রেজার কাটিং করা, পুরো রেজার কাটিং করা। এই যে দেখেন রেজার কাটিং করা মেশিন অনেক সুন্দর। এই ক্ষেত্রে আমার এই বক্সের দামে ওনার প্রায় 1800-2000 টাকার উপরে পড়ে যায়। তো এটা একটু কমানোর চেষ্টা করলে আমার মনে হয় করা যাবে। তো সবচেয়ে খারাপ দিক আমার কাছে দুইটা মনে হয়েছে, এটা আমার একদম পছন্দ হয় নাই। সেটা ওনার ইনস্ট্যান্ট প্রোডাক্ট থাকে না। লাইক আমার একটা মাল দরকার, ভাই আমার একটা মাল লাগবে আছে, তো ভাই এটা দিতে ওনার ন্যূনতম 3 দিন সময় লাগে যায়। তো কাস্টমার যারা অনেকেই বা আমার মতো কাস্টমার অনেকে তো এতদিন ওয়েট করবে না। সবাই চাই আমি মাল কিনবো আজকে কিনবো। তো ইনস্ট্যান্ট প্রোডাক্ট ওনার তৈরি থাকে না, দেখা যায় মানুষ অর্ডার দেওয়ার পরে 3 দিন সময় নেয়, তৈরি করে দেয়। এটা ঠিক না, এটা ওনার ব্যবসার জন্য ক্ষতিকারক। মাল তৈরি থাকবে 1টা 2টা বা 10টা, যাই হোক একটু তৈরি থাকবে, মানুষ চাইবে ইনস্ট্যান্ট দেওয়া যাবে। এটা ওনাকে অবশ্যই মাস্ট এটা কারেকশন করতেই হবে, না যে ওনার ব্যবসার জন্য এটা বা কাস্টমারের জন্য এটা একটা নেগেটিভ। এটাকে আমি 3 মানে নেগেটিভ স্টার দেবো। আরেকটা 3 নেগেটিভ স্টার, আচ্ছা এই উপরের এই প্রোডাক্ট মানে এই আসেন নিচেরটা যে সার্ভিস লাইন অবলিক কাস্টমার সার্ভিস, এটা ওনাকে অবশ্যই মাস্ট বি। আমার মতে, আমারটা আমি ওনার ব্যবসা উনি বুঝবে, কিন্তু আমার মতে জেনেসিসকে অবশ্যই তার সার্ভিসিং লাইন অথবা কাস্টমার সার্ভিস অবশ্যই 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 এটাকে আপডেট করতে হবে। এক্ষেত্রে আমি একটা গল্প শোনাই। একটা কাস্টমার তার একটা জামা কিনছে, শীতের জামা। শীতকাল যখন শুরু হইল তার জামা কিনছে, জামা কিনা সে পুরা শীতকাল পরছে। শীতকাল পরার পরে সে চিন্তা করবে এখন তো গরম চলে আসছে, তো এখন তো এই জামা আমার কাজে লাগবে না, এটা ঘরে ফালায় রাখলেও নষ্ট হবে, তার চেয়ে আমি দেখি ওই দোকানে যায় বিক্রি করতে পারি কিনা। তো ব্র্যান্ডের দোকানে যায় বলবো, ভাই আমার তো এটা লাগবে না, কিনছিলাম তো এটা আমি এখন সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করতে চাই, আপনারা কি এটা নেবেন? তো ওই দোকানদার আবার খুবই প্রফেশনাল ব্যবসায়িক, হ্যাঁ খুবই, বলছে হ্যাঁ অবশ্যই আমরা সব পুরাতন মাল প্রোডাক্ট আপনার ফেরত নিই, যত দিন হোক যত সময় হোক আমাদের। তো বলছে আপনার এটা কতদিন ইউজ করছেন? এতদিন। তবে ঠিক আছে, ইউজ বাবদ আপনি এত % কমিশন ছাড় দিয়া বাকি টাকা আপনি ফেরত পাবেন, আপনি এটা দিয়ে যান।
তো ওই লোকটা কি মনে করলো, মাশাআল্লাহ এটা তো খুবই ভালো, এই দোকানদার কত বোকা। সে কী করলো, মালটা তার পুরাতন 1 বছর ইউজ করছে, শীতকালও চলে গেছে, তার এখন আর দরকার নেই। সে কী করলো, এটা মনে করলো যে যাক দোকানদারে তো একটা ঠকাই দিলাম। সে একটা নির্দিষ্ট কমিশন নিয়ে সে খুবই হ্যাপি এবং সে চলে গেল। এখানে দুইজনের দুই রকম, যে কাস্টমার মনে করতেছে শীতকাল তো আমি ইউজ করছি, এখন আর তো এটা আমার দরকার নেই, গরমকাল আমি লাভবান হয়ে গেলাম। আর দোকানদারের হিসাব হইল, আমি এই যে পুরাতন প্রোডাক্টটা কিনে নিলাম, এখানে তার দুইটা লাভ। হয়তো আপনারা মনে করতেছেন প্রোডাক্টটা কোনো ইউজ করতে পারবে না, তাই নিয়ে লাভ হলো কি না, এখানে দুইটা লাভ হইল। এক হইল, কোনো জিনিসের দাম পৃথিবীতে কোনো দিনও কমতে শুনেন নাই, বাড়তেই থাকে, আর বাংলাদেশের ভিতরে কোনো কথাই নাই। দ্বিতীয়ত হইল, এখানে হইল কাস্টমার ভ্যালু, একটা কোম্পানির রেপুটেশন অ্যান্ড কাস্টমার ভ্যালু। এই কাস্টমার যতই যাই হোক, সে মনে মনে এটা অবাক হয়েছে যে এদের মাল এতই ভালো, যার কারণে সে পুরাতন জিনিসও কিনে নিছে। এই তার মানে কি, তার ব্রেনে ঢুকছে যে তার মানে পুরাতন জিনিসও এদের এতটাই ভালো, যার কারণে সে পুরাতন হিসেবেও কিনে নিছে। তার মানে নেক্সট টাইম সে আবারই এই দোকান থেকেই মাল নিবে, এবং সে এটা বিশ্বাস হচ্ছে যে এরা যদি পুরাতন মালই কিনে নিতে পারে, তাই কতটা ভালো হইলে তারা তাদের মাল নিতে পারে। আশা রাখি যারা বুদ্ধিমান আমার গল্পটা তারা বুঝে গেছে সহজে। এখন আসেন আমার ক্ষেত্রে অভিজ্ঞতা সার্ভিসিংয়ের ব্যাপারে ওনার। আমার এই কিশোরগঞ্জের আমাদের মিঠু ভাই নামে একজন লোক, উনি মেশিন ইউজ করে সার্ভার মানে ওই যে ইন্টারনেট অফিসে। সাধারণত এই পর্যন্ত আমি যত লোকের দেখেছি সার্ভারে তারা ইউজ করে ওই অনলাইন ইউপিএস, যেটার দাম মোটামুটি 80-90, 1,00,000 এরকম। তো একমাত্র মিঠু ভাইকে আমরা জেনেসিসের এই মেশিনটা দিয়েছি, ইনশাল্লাহ সম্মানের সহিত এখনও পর্যন্ত সম্মানের সহিত ওটা চলতেছে। মানে হইল মেশিন রিস্টার্টের কোনো গল্প বা আমরা শুনি নাই। অনলাইন ইউপিএস দেওয়া হয় এই জন্যই যে ইন্টারনেট জাতীয় এগুলো খুবই সেন্সিটিভ মেশিন, এখানে যদি অনলাইন ইউপিএস না দেওয়া হয় মেশিন অনেক সময় এই কারেন্ট চলে গেলে শিফটিংয়ের সময় রিস্টার্ট হয়, কিন্তু জেনেসিসে এই সুবিধাটা মানে অসুবিধাটা নেই। ওখানে মিঠু ভাই কী সমস্যা পড়ছে, ওই যে গল্পে বললাম না, মেশিনটার 10 অ্যাম্পিয়ারের রোদে একটা রেজিস্টারে একটা ভুল ছিল। এই ভুলটা ধরার আগ পর্যন্ত ওনার মেশিনটা এমন সময় নষ্ট হইল ঈদের ঠিক 2 দিন বা 3 দিন আগে। তখন কিন্তু ঈদের সব স্টাফকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে অফিসে, জেনেসিসের কোনো লোকে নাই। কিন্তু ঈদে তো আর আপনার অনলাইন ইউপিএস যারা নেটের ব্যবসা করে তারাও তো আর বসে থাকতে পারবে না। তো উনি আমাকে বলছে যে ভাই আমার মেশিনটা ইনস্ট্যান্ট দরকার, আমার তো আমি যে কাজের যে ব্যবসা করি আমার এখানে 1 মিনিটের জন্য মেশিন থামা যাবে না, তো কাইন্ডলি আমার এটা যত দ্রুত পারেন সম্ভব করে দেন। তো ওনার রিকোয়েস্টে আমিও চিন্তা করছি অনেক কুইক কীভাবে দেওয়া যায়, কিন্তু দুর্ভাগ্য হলো জেনেসিস বন্ধের মধ্যে সব স্টাফকে ছুটি দেওয়ার কারণে ওনার মেশিনটা আমার মোটামুটি 8 থেকে 10 দিন সময় লাগছে ঠিক করে দিতে। এটা আমি মনে করি খুবই খারাপ একটা সার্ভিস, কারণ আমরা বা বাঙালিরা যাই বলেন, টাকা মানি নট ফ্যাক্টর, আমার দরকার হলো সার্ভিস। আমি টাকা দিতে কোনো সমস্যা নেই, আমার সার্ভিস দরকার, কিন্তু আমি যদি আমার বিপদের সময় মতো যদি সার্ভিস না পাই, এটা যতই ভালো প্রোডাক্ট হোক যতই যাই হোক এটার কোনো মূল্যই নেই। এক্ষেত্রে আমি রিকমেন্ড করব, এই বর্তমানে আমি আরও কিছু মার্কেটও মানে কিছু ব্যবসায়ীদেরকে দেখছি তাদের সার্ভিসিংটা এরকম, লাইক আমাদের জুই পাওয়ার, অথবা আমি দেখেছি আমাদের এই যে পাটুয়াতুলিতে সংযোগ পাওয়ার, ওনাদের যে রিকমেন্ড যে সার্ভিসিংয়ের ব্যাপারে, যে আপনার একটা মেশিন নষ্ট হয়ে যায় 3 ওয়ার্কিং ডেজ বলতে হবে 3 দিন না, ওয়ার্কিং ডেজ মানে অফিস টাইম। লাইক আপনি যদি শুক্রবারে পাঠান বা শুক্রবারে তো অফিস বন্ধ থাকে জেনেসিসের, তাই শুক্রবার কাউন্ট না, যেসব দিনে কর্মদিবস 3 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার মেশিন যারই মেশিন হোক ঠিক করে দিতে হবে। আর যদি 3 দিনের মধ্যে আপনি ঠিক করে দিতে না পারেন তাহলে ইউ শুড রিপ্লেস বাই নিউ ওয়ান, আপনি অবশ্যই নতুন একটা দিয়ে দিতে হবে। যদি এই সার্ভিসটা চালু করতে পারেন 3 দিনের মধ্যে, তাহলে কাস্টমার আমার মতো যে কেউ আপনার এই জেনেসিসের প্রতি কৃতজ্ঞ থাকবে, এবং জেনেসিস এই জায়গায় মাইর খাবে। এই জিনিসটা যদি না ফলো করে, সার্ভিস কাস্টমার চায় হলেও সার্ভিস, ভোগান্তি চায় না।
টাকা আপনাকে দেবে যা ইচ্ছা তাই। কিন্তু আপনি যদি আপনার এই সার্ভিসিংটা যদি ঠিক না করেন, কাস্টমার মানে সার্ভিস বা কাস্টমার হেল্পলাইন যদি না ঠিক করেন, তাহলে ব্যবসা আপনি মাইর খাবেন। যদিও আমি ব্যবসায়ী না, তবে আমি যেটা মনে করি সবাই যেটা দিতে পারতেছে আপনি কেন দিতে পারবেন না? হ্যাঁ, ইট শুড বি 3 days, ইট শুড বি 3 working days। হ্যাঁ, আর যদি আপনার যদি 3 দিনের মধ্যে আপনি রিপেয়ার করে না দিতে পারেন, ইট শুড বি রিপ্লেস বাই নিউ ওয়ান। আপনি ভিতরে কি লোহা পাথর নাকি দিবেন আমার ওটা জানার বিষয় না, দেখার বিষয় না। আমি সার্ভিসিং পাবো, আমি মনে করবো যে মালটা অনেক ভালো। যাক, আমরা প্রায় 20 মিনিট গল্প করে ফেলেছি। এবার আমি এই মেশিনে আরও অনেক অনেক আপডেট ফ্যাসিলিটি আছে 4.3-তে মাইক্রো কন্ট্রোলার বেজ হওয়ার কারণে। আজকে আমি এটা সুবিধা বলবো না, এখন বলবো আমার অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা শেয়ার করার আগে একটা জিনিস আপনাদের বলি, আইপিএস বা ইউপিএস আমরা কেন ইউজ করি? ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই বা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, এটা আমরা মূলত ইউজ করি কারেন্ট চলে গেলে আমরা কিছু লাইট অথবা ফ্যান এসব চালানোর জন্য। এটা দিয়ে আসলে আমরা মূলত, আমি না, কেউই এটা দিয়ে ভারী কোনো জিনিস চালাই না। লাইক আপনার বড় বড় চুলা, এসি বা কী বলবেন, এরকম ভারী লোড কেউ কিন্তু চালায় না। মূলত সবাই চালায় কি, কয়েকটা ফ্যান, কয়েকটা লাইট, কারেন্ট চলে গেলে কারেন্টে আসার আগ পর্যন্ত তার বিপরীতে। কিন্তু আমরা যদি এটা কিন্তু ইউপিএস, আইপিএস ঠিক আছে, কিন্তু এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে। এটা হইল বা আরেকটা ক্যাটাগরি, যেমন আমারটা হইল হাইব্রিড সোলার ইনভার্টার, অফগ্রিড। এটা অফগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার। তাই একটা অফগ্রিড সোলার হাইব্রিড ইনভার্টার থেকে একটা কাস্টমার কি আশা করে? এই ইনভার্টারটা মূলত দিনের বেলায় চলে, সূর্যের আলোতে। তাই এটা থেকে আমি আশা করব কি, দিনের বেলায় আমি আমার লোডগুলো চালানোর জন্য। এখন আপনি যদি আমাকে এসে বলেন, ভাই এটা রেজিস্টিভ লোড ভালো চলবে, ইন্ডাকটিভ লোড চালাতে পারবেন না, চলবে না, তাহলে এটাকে আপনি হাইব্রিড ইনভার্টার হিসাবে বিক্রি করার কোনো দরকার নাই। তো এটাকে বিক্রি করবেন হলো আপনি ইউপিএস অথবা আইপিএস হিসাবে। কারেন্ট চলে যাবে, কারেন্ট পরে চালাবো। আর হাইব্রিড সোলার ইনভার্টার মানে হলো এটা আমার দিনের বেলায় সোলার থেকে চলবে এবং সোলার থেকে নিয়ে আমাকে সাপোর্ট দিবে। এখন আমার এটা ধরেন 2.5 কেবি, গল্পতে আসি। আমার এটা 2.5 কেবি, 2000 ওয়াট, 24 ভোল্ট, 100 অ্যাম্পিয়ার পিডাব্লিউএম এমপিডিসি। তো এটা যদি সোলার ইনভার্টার হয়, এটাকে আমি দিনের বেলা আমার সোলার থেকে চালাবো। তো 100 অ্যাম্পিয়ার যদি এমপিডিসি হয় 24 ভোল্টের, আমি যদি 24 দিয়েও গুণ করি ইন্টারন্যাশনাল রুলস হিসাবে, 24 ইন্টু 100 মানে 2400 ওয়াট 24 ভোল্টের প্যানেল আমি এটাতে ইউজ করতে পারবো ম্যাক্সিমাম। আর যদি আমি ব্যাটারি ফুল চার্জ 28 ধরি, তাই 2800 ওয়াট প্যানেল ইউজ করতে পারবো। তো 2800 ওয়াট প্যানেল ইউজ করলে আমার 2800 ওয়াট প্যানেল থেকে যে পরিমাণ ওয়াট উৎপন্ন হয়, সেই ওয়াটটা আমার ঘরে খরচ করার মতো অ্যাপ্লায়েন্স চালাইতে হবে। এখন আপনি যদি আমাকে হাত বেঁধে দেন যে ভাই আপনি 2800 ওয়াট লাইট চালান, কিন্তু বা 2800 ওয়াট বা 2000 ওয়াট, আপনার এটা 2000 ওয়াট ক্ষমতা, আপনি 2000 ওয়াটে আপনি কিছু লাইট দিয়ে চালান, তা আমার এখান থেকে যে সোলার উৎপন্ন হবে, আমি কিন্তু 2000 ওয়াটেই চালাবো। 2000 ওয়াটে আমি এটা ক্যাটাগরি করতে পারবো না কোনটা হইল আপনার ইন্ডাকটিভ লোড, কোনটা হইল কী বলে রেজিস্টিভ লোড। আমি তো এত ক্লাসিফাই, আসলে আমরা হোম অ্যাপ্লায়েন্সের সাধারণ কাস্টমারকে এত কিছু ক্লাসিফাই করতে পারবে কি না, এটা ঠিক না। তারপরেও জেনেসিস আমাকে যে সুবিধাটা এই আইপিএসটা দিয়েছে, এই আইপিএসটা আমাকে যে ফ্যাসিলিটি দিয়েছে, আমার মনে হয় না আর কেউ দিতে পারবে। সেটা হলো কি, আমার এটা ক্যাটাগরি বলি, ট্রান্সফরমার হলো 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 7.1 বাই 5 ইঞ্চি। এটা নিয়ার অ্যাবাউট মার্কেটে এটা 3.5 কেবি এর ট্রান্সফরমার। এটাতে প্রথমবার আমরা মসফেট ইউজ করছি 260N, 260N, 9টা করে টোটাল 18টা, যেটা ওয়াটে হিসাব করি 5400 ওয়াট। তারপরে হইল এটাতে অটোফেস কারেকশন সম্পূর্ণ আলাদা। জেনেসিসে যত মাল গেছে এই পর্যন্ত, শুধু আমারটার মধ্যে ফেস কারেকশনটা এক্সেপশনাল আছে রিসার্চ হিসাবে। এটাতে হইল 4.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার দেওয়া আছে আর 90 ওহমস রেজিস্টার দেওয়া আছে, এবং এছাড়াও তারপর একটা নাটের মধ্যে তারগুলোকে পেঁচায় একটা কয়েল তৈরি করা আছে। কেন? এটা
ফিউজ সাইন ওয়েভের কাছাকাছি হওয়ার জন্য। এতে একটু সিস্টেম লস হয়, 100 অ্যাম্পিয়ার সিস্টেম লস থাকে সবসময় 100 ওয়াট, কিন্তু তারপরেও এটা চেষ্টা করা হয়েছে এটাকে ফিউজ সাইন ওয়েভের কাছাকাছি করার জন্য। এটা সম্পূর্ণ আমার জন্য রিসার্চ পারপাস। তো আমি এটা খুবই ভালো পাচ্ছি। এর মধ্যে এছাড়াও তো বললাম আমার এটাতে কোনো নয়েজ নেই। আচ্ছা, ম্যাক্সিমাম লোড টেস্ট যখন আমরা করছি, এটা আমি 2300 ওয়াট দিয়ে আমি মাজার ভাই একসাথে টেস্ট করছি, এবং এটা আরও বেশি ক্ষমতায় মানে ওয়াট লোড নিতে পারতো, কিন্তু আমরা 2300 পরে সেফটির জন্য আর এর বাইরে আমরা টেস্ট করি নাই। যাক, এখন এটা আমার বাসায় আনার পরে আমি কি ইউজ করছি এটা দিয়ে। আমার 272 লিটার 3টে ফ্রিজ এই মেশিন দিয়েই আমি চালাইছি। এই মেশিন দিয়েই আমার 3টে ফ্রিজ চলছে। কিন্তু আপনারা জানেন কি না জানি না, একটা ফ্রিজ 372 লিটার মানে এটা বড় ক্যাটাগরির ফ্রিজ। এই ফ্রিজে যদি আপনার স্টার্টিং বলি, এটা নর্মাল এই ফ্রিজেরও ইউজার মানে ইউজ করে বিটুইন 200 থেকে 300 ওয়াট টানের রানিংয়ের সময়, কিন্তু স্টার্টিং হিসাবে এই ফ্রিজগুলো টান দিবে 800 থেকে 1200 ওয়াট। এখন আমি যদি 800 ওয়াটও সর্বনিম্ন ধরি বা 1000 যদিও ধরি, তাই যে আমার এই 3টে ফ্রিজ যদি একসাথে রান হয়, তাই যে আমি ধরে নিচ্ছি আমি 1000কে মাঝখানে ধরি, মাঝখানে 1000 ধরবে, আমার এটা কিন্তু 2000 ওয়াটের মেশিন। কিন্তু যখনই যদি কোনো কারণে আমার 3টে ফ্রিজ একসাথে রান হয়, তাই এটা 30 সেকেন্ড বা যে মোটর স্টার্টিংয়ের জন্য যে ক্যাপাসিটারে যে এই কম্প্রেসারের, সে মোটামুটি একেবারে অ্যাটলিস্ট 3000 ওয়াট টান দিবে। তাই আমার এটার ক্ষমতা হলো 2000। এখন 3000 ওয়াট টান দিবে, এটা তো 30 সেকেন্ড যদি এটা সহ্য করতে না পারে, অবশ্যই এটা পুড়ে যাবে, এটাই ধারণা করা হচ্ছে। কিন্তু এই মেশিনটাই আমাকে এই ফল্ট অবস্থায়, ফল্ট মানে কি, ওই যে 100 ওহমসের যে রেজিস্টারের ভুলটা ছিল, সেটা থাকা অবস্থায় এই মেশিন আমাকে 6-7 মাস টানা সুন্দর সার্ভিস দিছে, কোনো সমস্যা ছিল না। এরপরে আমি এটাকে সঙ্গত কারণে আমি আমার খালাতো ভাইকে দিয়ে দিয়েছিলাম নোয়াখালীতে। ওর কাছে যাই ফার্স্ট এই মেশিনটা আমার নষ্ট হয়েছিল। হ্যাঁ, নষ্ট হওয়ার পরে আমি আনার পরে এটা হইলো মোটামুটি নোয়াখালীতে বেশি দিন ছিল না, বউয়ের কারণে ওই যে রেজিস্টারের ফল্টের কারণে নোয়াখালীতে তো ভোল্টেজ ফ্লেক্সুয়াল করে, ওখানে যায় যে কোনো কারণে হোক এটা নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার পরে ঠিক করে দেওয়া হয়েছে। ঠিক করে দেওয়ার পরে দ্বিতীয়ত আমার এখানে আমি যখন নেক্সট কারেকশন করছি IRFP 4668 সবচেয়ে দামি এবং ভালো মানের মসফেট ইউজ করছি আমরা 4 8টা ইউজ করে আমি যখন কিছুদিন চালাইছি ঢাকাতে আমার কাছে এই মেশিনটা একবারেই মানে আমার কাছে ঢাকাতে, নোয়াখালীতে তো ফার্স্ট নষ্ট হয়েছে, সেকেন্ড টাইম আমার কাছে এখানে নষ্ট হয়েছে। এখন নষ্ট হওয়ার পরে, নষ্ট তো হওয়ার কথা না, তখন তো আমরা 100 ওহমসের রেজিস্টারও কারেকশন করে দিছি, আর কোনো ফল্ট নাই, তারপরেও ভুলটা হয়েছে। তো ভুলটা হয়েছে কেন, এটা নিয়ে অনেক মানে খোঁজাখুঁজির পরে বোঝা গেল এটা এমন হতে পারে যে আমার এই যে 3টা ফ্রিজ একসাথে যখন রান করছে, সে 3000 ওয়াটের উপরে টান দিছে, এই কারণে পড়তে পারে। এটা মাজার ভাইয়ের দাবি, কিন্তু আমার আসলে আমি এটা বিশ্বাস করি না। কারণ হলো নষ্ট অবস্থায় আমার এটা 3000 মানে 3টা ফ্রিজ নষ্ট, যখন মানে নষ্ট বলতে ওই যে ওনাদের যে ভুল ছিল রেজিস্টারে 10 ওহমসের ওহমস, যেখানে 100 ওহমসের রেজিস্টার হবে সেখানে 10 ওহমসের এয়ার দিয়ে ভুল ছিল, সেই অবস্থায় আমার 3টা ফ্রিজ দিয়ে আমি দিব্যি সেবা পাইছি। কিন্তু মাজার ভাইয়ের দাবি আপনি 3টা ফ্রিজ একসাথে রেজিস্ট্রিভ লোড ইউজ করছেন, এই জন্য এটা জ্বলে গেছে। তো আমার মনে হয় না, আমি এটা মানি না, কারণ আমার কাছে মনে হয়েছে এটা ওভারহিটে নষ্ট হয়েছে। যাক, তো আমি এটা যখন তৈরি করছিলাম আমি চিন্তা করছি এটা দিয়ে আমি মানে এসি চালাবো, মানে নর্মাল এসি না, আপনার এগুলো কি এসি বলে বুঝতে গেলাম, এসি টু ডিসি যেটা এই এসিগুলা, ওই এসিগুলা চালাবো ওই হিসাব করে আমি বানাইছি। বা আমার ঘরে একটা ম্যাগনেট চুলা আছে, ওটা চালানোর চিন্তা করেই এটা বানানো বা অনেক কিছু। কিন্তু পরে দেখলাম যে আসলে ওই চুলা আসলে চালানো সম্ভব না। চুলা প্রায় ইকোমোডে টানে হইল 900 ওয়াট আর ফুল লোডে টানে হইল 1800 ওয়াট। তো এই মেশিন দিয়ে আসলে কোনোভাবে ওই চুলা চালানো সম্ভব না, এটা লো ফ্রিকোয়েন্সির ট্রান্সফরমারের এবং মসফেটের কারণে সম্ভব না। যাক, সেটা মেনে নিলাম, কিছু করার নেই। এখন বর্তমানে আমি আবারও IRFP 260N 16টা দিয়ে 820 ওয়াট, আমি 2000 ওয়াটের জায়গায় আমি এখন ইচ্ছা করেই আমার
ওই যে যেন আমার এটা ধরতে পারে। 3টা বা 2টা ফ্রিজ একসাথে যদি রান হয়, যদি আমার ইন্ডাকটিভ লোড বেড়ে যায়, তাইলে যেন সে এটা ধরতে পারে, মানে ওভারলোড শো করে। সেই জন্য আমি ইচ্ছা করি এটার আমার বর্তমানে 1600 ওয়ার্ডে মানে ওভারলোড 1600 ওয়ার্ডে সেট আপ করে রাখছি, যেন সে যদি কোনো কারণে আমার ফ্রিজগুলো একসাথে রান হয় ওই দুইটা, তাহলে যেন সে ওভারলোড দিতে পারে। এবং ওভারলোড অলরেডি আমি 2 দিন পেয়েছি, যখন আমার বাসায় পরিষ্কার করার জন্য আমার কাজের বুয়া আসছে, 3টা ফ্যান, আমার এলইডি টিভি, তারপরে ফ্রিজ 2টা একসাথে যখন চলতেছিল, সবগুলো চালাই দিছে ঘরে সব লোড, তখনই ধুম করে ওভারলোড দিছে 2 দিন। তো এখন আপাতত আমি ইউজ করতেছি, এখন বর্তমানে চলতেছে, কোনো সমস্যা নাই। তো নষ্ট হওয়ার কারণ হিসাবে যদিও মাজার ভাই বলতেছে এটা ইন্ডাকটিভ লোডে নষ্ট হয়েছে, আমি মনে করি না। আমার মনে হচ্ছে যে এটা ওভারহিটে নষ্ট হয়েছে। মানে হলো ঘরে কোনো কারণে বেশি টান দিছে, এই টান দেওয়ার কারণে এটা গরম হয়ে গেছে, ওভারলোড, সে ওভার এম্পিয়ারের মাধ্যমে এটা তো ওভারলোড অন্যভাবে দেখায়, হিটিং সেন্সর নাই এটার মধ্যে, এটা অ্যাম্পিয়ারের মাধ্যমে ওভারলোড সিস্টেম করা হয়, ওভারহিট। তো যার কারণে আমার কাছে মনে হয়েছে এটা ওভারহিটে নষ্ট হয়েছে। যাক, সেটা বাদ দিলাম, কীভাবে নষ্ট হয়েছে আমি জানি না। এখন হইল ওভারঅল এটা সম্বন্ধে আমি যেটা বলবো যে 2000 ওয়াট মেশিনে মানে অর্ধেক ইন্ডাকটিভ লোড চালানোর ক্ষমতা সম্পন্ন মেশিন কারো কাছে নাই। মানে আমি এটা বুঝেছি, মোটামুটি আমি শেষটা এভাবে শেষ করব যে মনে করেন আমরা সাধারণত যারা আইপিএস বা ইউপিএস ইউজ করি, সেখানে আসলে কেউই কখনো বলে না যে ইন্ডাকটিভ লোড বা খারাপ লোডগুলো হইল ফ্রিজ, তারপরে নর্মাল ফ্রিজ আর কি, ইনভার্টার না, নর্মাল ফ্রিজগুলা, তারপরে হলো পানির মোটর, তারপরে হলো কারেন্টের চুলা। এটা দিয়ে আপনারা এ পর্যন্ত শুনছেন যে কেউই চালায় না, এবং আমিও চালাইতাম না যদি এটা শুধুমাত্র ইউপিএস হইতো বা আইপিএস হইতো। এটা তো সোলার ইনভার্টার। সোলার ইনভার্টারে আমার যখন এই যে আমি এমপিপিটিও লাগাইছি, আমার উপরে এখন আছে হইল 2200 ওয়াট প্যানেল, 1100 হইল নতুন যে সোলার, আর বাকি 1100 হইল ফাটা নষ্ট সোলার। এই 200 ওয়াট থেকে মোটামুটি আমি 1100 ওয়াট থেকে পাই হইল 800, 900, 1000, 1 কিলো ওয়াটের উপরেও পাইছি আমি, 1100 ওয়াটও পাইছি আমি 1100 ওয়াট প্যানেল থেকে। আর ফাটাগুলোর থেকে মোটামুটি আমি পাই হইল 1100 থেকে অ্যাবাউট আমি 500 পাই। তো তাই আমার এখানে 1000, ওখানে 500, 1500 ওয়াট বা 1600 ওয়াটের উপরে আমার শুধু এখনই আসে। তো 1600 ওয়াট লোড আমার ঘরে তো নর্মাল লোড থাকে হইল 500-র মতো। তো 500-র মতো লোড থাকলে আমার বাকি আমার যে সোলার থেকে উৎপন্ন হচ্ছে সেটা আমি কিসে চালাবো? আমার টার্গেট তো হইল এটা, যে এটা হইল একটা সোলার ইনভার্টার, এটা দিয়ে আমি দিনের বেলা সোলার থেকে যা পাবো সেটা আমার ঘরের সব অ্যাপ্লায়েন্স চালাবো। এখন 2000 ওয়াটের মধ্যে তো আমি এত হিসাব করতে পারবো না, ইন্ডাকটিভ লোড, রেজিস্টিভ লোড, এত হিসাব করে তো চালানোর মতো সময় আমার কাছে নেই। তো ওভারঅল বাংলাদেশে কেউই মানে একসাথে এই 2000 ওয়াট দিয়া মনে করেন ইন্ডাকটিভ লোড 3টা 272 লিটার ফ্রিজ চালানোর মতো ক্ষমতা কোনো মেশিনের নাই, এবং ভোল্টেজ ঠিক রেখে। তো ওই হিসাবে অবশ্যই এটাকে ধন্যবাদ দিতে হবে। তবে ওই যে আমার ব্যক্তিগত আমার নিজের প্রত্যাশাটা ফিল আপ করতে পারে নাই, সেটা হলো এটাই যে আমি আমার ঘরের সব লোড চালাইতে পারতেছি না, যার কারণে আমাকে ইন দ্য ফিউচার হয়তো এর চেয়ে বড় ক্ষমতা সম্পন্ন আরও কোনো কিছু নিতে হবে, যেটা দিয়ে আমি আমার ঘরের সব কিছু চালাইতে পারবো। সোলার মানে কারেন্টের ম্যাগনেট চুলা, তারপরে হলো 3টা ফ্রিজ 272 লিটারের, তারপরে হলো আমার ওয়াশিং মেশিন আছে, যদিও আমি কোনো দিনও ট্রাই করি নাই। তারপরে হলো ম্যাগনেট চুলা আছে, ওটা 2-3 দিন আমি টেস্ট পারপাস চেষ্টা করছি, কিন্তু 1200 দিয়ে চলবো, 1800 দিয়ে কোনোভাবেই সম্ভব না। আমার ব্যাটারি কভার করে না, কারণ আমার ব্যাটারি হলো 65 অ্যাম্পিয়ার করে, জীবনেও আমার এই ব্যাটারি দেওয়া সম্ভব না। তো এমনি ওভারঅল জেনেসিস এর মানে কাছাকাছি বাংলাদেশ বা ইন্ডিয়ার কোনো আইপিএস এসে দাঁড়াইবে এইরকম ক্ষমতা আমি দেখি নাই। যদি কারো মনে হয় আমার এই ভিডিও দেখার পরে যে এমন আইপিএস আছে বা ইনভার্টার আছে যেটা এই 2000 মানে ওয়াটের একটা আইপিএস 2.5 কেবি 24 ভোল্ট, যেতে 3টা বা 272 লিটারের ফ্রিজ এবং একটা এলইডি টিভি, 2টা এসিডিসি ফ্যান, একটা নর্মাল ফ্যান, মোটামুটি এরকম লোড চালাইবার ক্ষমতা রাখে,
এইটার সাথে কম্পেয়ার করে 2000 ওয়াটের কোনো মেশিন আমি মনে করি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান কেউই দিতে পারবে না। ওই হিসাবে অবশ্যই জেনেসিস ভালো, এর কোনো করা যাবে না, কিন্তু আমার প্রত্যাশাটা ফিল আপ হয় নাই, এটা হইল কথা। আর জেনেসিসের 12 ভোল্ট, আবারও বলতেছি 12 ভোল্ট সিস্টেমের যে আইপিএস ইউপিএস বা সোলার ইনভার্টার, এটা আমার দেখা বেস্ট ইনভার্টার। মনে করেন যে শতকরা 1%ও আসে না ফেরত। আর এই 24 ভোল্ট বা এর উপরেরগুলা কিছু ফেরত আসছিল ভুলের কারণে, বর্তমানে এখন আসতেছে না। তো সব মিলাই ভেরি গুড। আশা রাখি দুইটা জিনিসে ওনারা আরও নজর দিবে। এক হলো সার্ভিসিং, আমি আবার বলতেছি সার্ভিসিং 3 ওয়ার্কিং ডেজ, নয়তো নতুন একটা রিফ্রেশ না দিতে পারবে 3 দিনের মধ্যে। আর হইল দ্বিতীয়টা হইল অ্যাভেলেবেল প্রোডাক্ট রেডি থাকতে হবে। কাস্টমার চাইবে, না দিতে পারলে তাই ব্যবসা কী জন্য। তো এই বলে আমার এই আজকের রিভিউ এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।